সারা বাংলা কথা প্রসঙ্গে আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন, সবাইকে স্বাগত। আমি ফারুক আজম, নিউ জার্সি থেকে সঞ্চালনায় আছি। আজকে আমাদের অতিথি একজন আইনজীবী, যিনি ১৯৯৯ সন থেকে প্র্যাকটিস করছেন এবং এই আমেরিকার ৫০টিরও বেশি শহরে তিনি উপস্থিত হয়েছেন এবং তিনি ল প্র্যাকটিস করেছেন। আজ তাকে আমরা নিয়ে এসেছি আমাদের স্টুডিওতে। তাকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। তিনি হলেন স্বনামধন্য আইনজীবী এবং আমার খুব প্রিয়জন অনুজ প্রতিম। আমরা একই ক্যাডেট কলেজের ছাত্র, মির্জাপুর ক্যাডেট কলেজের। মীর মিজান। ধন্যবাদ। মীর মিজান, আপনাকে স্বাগত। আজকে আমরা যে বিষয়ে আলাপ করব, আপনারা জানেন যে এখন আমেরিকাতে খুব ধরপাকড় শুরু হয়েছে, বিশেষ করে যারা বেআইনিভাবে আছে এবং যাদের ক্রিমিনাল রেকর্ড আছে তাদের। এবং এ পর্যন্ত বলা হয়েছে ট্রাম্পের এই সময়ে প্রায় ১৪০,০০০ লোককে ডিপোর্ট করা হয়েছে। এবং আইস মানে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট পুরো একটা ভীতি সঞ্চার করেছে, কারণ অনেক জায়গায় এমনও দেখা গেছে যে শিশুদের থেকে তাদের পরিবারকে বিচ্ছিন্ন করা হচ্ছে। একটা পরিবারকে অনেকদিন ধরে আছে, যদিও ইলিগালি, তাদের বিচ্ছিন্ন করা হচ্ছে। এমনকি বার্থ রাইট সিটিজেনশিপ, যেটা ছিল যে আগে এখানে জন্ম হলে সে একটা সিটিজেনশিপ পেত, আমেরিকাতে জন্ম হলেই সিটিজেনশিপ পেত, এবং বিয়ে করেও অনেকে সিটিজেনকে বিয়ে করে সিটিজেনশিপ পেত। এসব নানা ধরনের প্রশ্ন উঠেছে এবং এই সবগুলো প্রশ্নের উত্তর আমরা আইনজীবী মীর মিজানের কাছ থেকে শুনবো। ধন্যবাদ। একটা কথা প্রথমে বলে নেই, যে এই যে আপনি কথাটা বললেন, এটার সত্যতাটা কেমন। যেমন মানে ইউএসডিএইচএস, যেটা ইউনাইটেড স্টেটস হোমল্যান্ড সিকিউরিটি, যেটা ওটার একটা অঙ্গ হচ্ছে আইস, যেটার কথা আপনি বললেন, যে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। ওরা যে কি ভীতির সঞ্চার করেছে, সেটার আমি একটা উদাহরণ দিই। আপনি যাচ্ছেন ইন্টারভিউতে, হ্যাঁ, আপনি গেছেন ইন্টারভিউতে, আপনি যাচ্ছেন কোর্টে হাজিরা দিতে, হ্যাঁ, সেখানে একটা ট্রায়াল হবে। আপনি আপনার দুঃসহ জীবনের কাহিনী বর্ণনা করবেন, যে আপনি কিভাবে অত্যাচারিত হয়েছেন, হ্যাঁ, নিজের দেশে। আপনি সেখান থেকে একটা প্রোটেকশন চাচ্ছেন এখানে। সেখানে ঠিক কোর্টের বাইরে মাস্ক পরা কিছু লোক, হ্যাঁ, মানে সৈন্য সামন্ত হিসাবে দাঁড়িয়ে আছে। যে তখন আপনি চিন্তা করবেন যে কিভাবে আপনার কেসটা প্রেজেন্ট করবেন, না তা না, আর যদি আপনি হারেন, নাকি চিন্তা করবেন যে এরা আপনাকে ধরে নিয়ে যাবে, যেটা আপনি শুনেছেন। এবং তারা সেখানে ফিজিক্যালি প্রেজেন্ট, এমন পরে আসবে, জাজ ডাকলে আসবে কি লয়ার ডাকলে আসবে তা না, ওখানে ঠিক প্রেজেন্ট। এইভাবে করে কি আর বিচার আচার চলে? হ্যাঁ, তো মাস্ক পরা, যেমন ডাকাতে এসে দাঁড়িয়ে আছে। এই যে একটা অবস্থা। আর তাছাড়া তো বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে, বিভিন্ন জায়গায় এটা আছেই। কিন্তু আপনি গেছেন কোর্টে হাজিরা দিতে, সেখানে আপনি আপনার কেস নিয়ে ব্যস্ত থাকবেন, আর আপনাকে চিন্তা করতে হবে আপনাকে ধরে নিয়ে জেলে ঢোকাবে। এবং আমরা তো এটা দেখেছি যে সেখানে ওরা কাউকে বাদ দিচ্ছে না, এমনকি সিনেটর একজন গেছে সেখানে প্রতিবাদ করতে, তাকে পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে। এবং ডিটেনশন সেন্টারও একজন সিনেটরের বিরুদ্ধে সে কয়েকদিন, মেয়র নিউইয়র্কের মেয়র কয়েকদিন জেলও ছিলেন। আরেকটা কথা হচ্ছে, যেটা আপনি বললেন যে এটা একটু ক্লারিফিকেশন দরকার। আমি বেসিক্যালি নিউ ইয়র্ক এবং নিউ জার্সির অ্যাডমিটেড লয়ার, কিন্তু ইমিগ্রেশন যেহেতু ফেডারেল সাবজেক্ট, আমরা মানে ইউনাইটেড স্টেটসের যে কোনো জায়গায়, হ্যাঁ, আমরা কেস করতে পারি। এবং এমনকি যেখানে আমি অলরেডি করেছি, হ্যাঁ, যে পোর্টো ওখানে আমি কেস করেছি। তো এইভাবে করে এ পর্যন্ত 50টা সিটিতে কেসের কারণে আমি ফিজিক্যালি গিয়েছি এবং ক্লায়েন্টকে রিপ্রেজেন্ট করেছি। ওই যে আপনি যে 50টা সিটির কথা বললেন, ওটার ব্যাখ্যাটা এটা। কিন্তু আমি বসি এখন, আমি যেখান থেকে কথা বলছি, 305 ব্রডওয়ে, ফেডারেল প্লাজা, যে নিউ ইয়র্ক ডাউনটাউন, ঠিক উল্টো দিকে আমার অফিস।
সেখান থেকে আমি কথা বলছি, কিন্তু আমি কেসের কারণে এই সমস্ত জায়গায় যাই। আমার অন্য কোনোখানে কোনো অফিস নেই, এটি আমার একমাত্র। আপনি যেসব ক্লায়েন্ট গুলো পেয়েছেন, হ্যাঁ, তার মধ্যে বাংলাদেশীদের সংখ্যা কিরকম এবং বাংলাদেশিরা কি এরকম একটা সমস্যায় ভুগছে? আমি যেমন একজন সাধারণ লোক হিসেবে একটা অবজারভেশন দিতে পারি, যেমন জ্যাকসন হাইটস, যেটা পরিচিত, যেখানে বাঙালিদের আড্ডাখানা, সেকেন্ড বাংলাদেশ বলা হয়, যেটা নিউ ইয়র্কের। সেখানে আগে যেমন পথের দুপাশে অনেক ভেন্ডার্স দেখতে পেতাম যারা জিনিস বেচছে, কিন্তু আমি সেদিন গিয়ে দেখলাম যে তারা নেই। এটা কি সেটার একটা প্রভাব, এবং বাংলাদেশিরা কি এতে এই ধরপাকড়ের শিকার হচ্ছে? এগুলো তো কোনো মানে কোন দেশের থেকে ওনারা এসছেন এভাবে বাছবিচার করা হয় না। হ্যাঁ, তবে কথা হচ্ছে যে যেহেতু এরকম ধরপাকড় হচ্ছে, আর একটা জিনিস খুব ক্লিয়ার যে অনেক ভুলক্রমে অনেককে অ্যারেস্ট করা হচ্ছে, যাদের এখানে সিটিজেনশিপ আছে, যাদের এখানে উইথহোল্ডিং অফ রিমুভাল আছে, হ্যাঁ, যে তাদেরকে বের করা যাবে না, তাদেরকে এখানে থাকতে দিতে হবে, হ্যাঁ, এই ধরনের ভুলক্রমে বহু মানুষকে অ্যারেস্ট করে ইভেন ডিপোর্ট করে দেওয়া হয়েছে, এরকম মানে ঘটনা আছে। সুতরাং কেউ কোনো নিতে চাচ্ছে না, কি জানি বলে, রিস্ক নিতে চাচ্ছেন না। তো যাদেরই খুব দরকার নেই তারা হয়তো পথে বেরোচ্ছেন না। আর বিশেষ করে এই ধরনের যে পকেটস গুলো বললেন, যেমন এটা আছে, তারপরে জ্যামাইকা আছে কুইন্সের, তারপর ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ডস যে একটা এলাকা আছে, প্রচুর বাংলাদেশিরা ওখানে এবং বিকেলবেলা গল্প সল্প করেন। তো এই জাতীয় জায়গায় অ্যাস্টোরিয়াতে আছে 36 অ্যাভিনিউ এটসেট্রা। হ্যাঁ, তো এই যে বাঙালির পকেট গুলো যে বললেন, এছাড়াও যারা অন্য জাতি যারা আছে, চাইনিজ, স্প্যানিশ, তারা হয়তো খুব দরকার পড়লো বাজার করতে গেলেন, তারপর আবার ঘরে চলে গেলেন। হ্যাঁ, এরকম করে একটা বিপদে পড়তে চান না। এরকমের যদি আপনার অবজারভেশন থাকে, আপনি এখানে প্রচুর মানুষের সাথে মিশেন এবং আপনি জানেন, আর আপনার প্রফেশন এর কারণেও আপনি বহু মানুষের সাথে মানে যোগাযোগ আছে, সুতরাং আপনি আমার থেকে ভালো বলতে পারবেন। আচ্ছা, এটা বলুন যে আপনি যেহেতু আপনি আইনজীবী, আমি আপনাকে আইনের দিকে বলি। ওই যে আপনি বললেন যে অনেক সময় সিটিজেনরাও ভুলক্রমে অ্যারেস্টেড হয়েছে। আমি যতটুকু জানি যে সিটিজেন হলে তাকে ডিপোর্ট করা যায় না, রাইট। কিন্তু যাদের গ্রিন কার্ড তাদেরকে ডিপোর্ট করা যায়। আচ্ছা, এখানে একটা ঘটনা হলো, আপনি যদি এখানে সিটিজেন না হন, তাহলে আপনি সে ভিজিট বিষয়ে আসেন, হ্যাঁ, তারপরে বর্ডার ইলিগালি ক্রস করে এখানে আসেন, কি আপনার গ্রিন কার্ড আছে, কি আপনি ছাত্র, কি আপনি H1 এ ওয়ার্কার, প্রফেশনাল ওয়ার্কার, আমরা সবাই এই যে গ্রুপটা বললাম আদার দেন ইউএস সিটিজেন, সবাই এলিয়েন। এখানে বদ্ধতা করে গত টার্মের নাম দেওয়া হয়েছিল নন সিটিজেন। তো ইভেন যদি আপনি গ্রিন কার্ডও থাকে আপনার, তাহলে আপনাকে বের করে দেওয়া যায়। কিভাবে? যদি এমন কোনো অপরাধ করেন যার শাস্তি 1 বছর বা তার বেশি হতে পারে, অ্যাকচুয়ালি হয়নি, তারপরও আপনাকে ডিপোর্ট করে দেওয়া যায়। অবশ্যই যেটার জন্য একটা প্রসিডিউর আছে, আপনাকে কোর্ট কাছারির মাধ্যমে যেতে হয়, হ্যাঁ, কিন্তু বের করে দেওয়া যায়। ইয়েস, এই হলো কথা। আর কেন সিটিজেন নিয়ে এই ব্যাপারগুলো আসছে, ইভেন দেখবেন যে সর্বোচ্চ পর্যায়ে থেকে মাঝে মাঝে হুমকি দেওয়া হচ্ছে বিভিন্ন সেলিব্রিটি, অনেক লোকজনকে, যাকে বের করে দেওয়া হবে। ঘটনাটা হচ্ছে, হ্যাঁ, এই ক্লিয়ারলি মনে রাখতে হবে। মানে একবার একটা মুভিতে এক নায়ক বলতেছিল, ইফ ইউ আর নট বর্ন হিয়ার ইউ আর অল জাস্ট ভিজিটার্স। সেটা হচ্ছে যে আপনি ধরেন আপনি একটা অ্যাপ্লিকেশন করেছেন গ্রিন কার্ডের জন্য, সেটা ডিনাইড হলো, তখন আপনার 30 দিন সময় থাকে এটাকে মোশন টু রিকনসিডার করা, কোনো আপিল নাই অবশ্য। কিন্তু গভর্নমেন্টের বেলায় এ ধরনের কোনো টাইম লিমিট নাই। ধরেন আপনি সিটিজেন হয়ে গেছেন, আপনি গ্রিন কার্ড হয়ে গেছে, হ্যাঁ, অনেকদিন হয়ে গেছে, কিন্তু তারপরও তারা ওই কেসটা ওই মোশন টু রিওপেন করে ওপেন করতে পারে। হ্যাঁ, তো কারণ কোনো টাইম লাইন নেই। আচ্ছা, তারপরে যদি এখন ওপেন হয়,
তারপরে এটা বিভিন্ন যে কোনো একটা গ্রিন কার্ড, যে কোনো একটা ইমিগ্রেশন রিলিফে একটা বড় অংশ হচ্ছে ডিসক্রিশনারি রিলিফ। হ্যাঁ, এবং সেখানে ফরেন পলিসি কনসিডারেশন থাকে। সেখানে একটা বড় ব্যাপার হচ্ছে ইউ হ্যাভ টু বি পারসন অফ এ গুড মোরাল ক্যারেক্টার। এই যে গুড মোরাল ক্যারেক্টার, এইটার কোনো সংজ্ঞা টঙ্গা দেওয়া নাই, মানে কেন জিনিস নাই যে এটার মধ্যে আসতে পারে না। তো অবশ্যই অ্যাবিউজ অফ ডিসক্রিপশন বলে একটা কথা আছে, সেগুলো নিয়ে কোর্টে ফাইট করা যায়, কিন্তু খুব সুবিধা করা যায় না। তো এখন এই যে ব্যাপারটা আমি যেটা বললাম, ধরেন আপনি একজন সিটিজেন, আপনি একজন গ্রিন কার্ড হোল্ডার, তারা কেসটা রিওপেন করলো আপনার, তাহলে আপনি এখন পুরো ব্যাপারটা আবার রিএডজুডিকেট করা যায়। তখন বেসড অন হোয়াটএভার ইট ইজ, আপনার ব্যাকগ্রাউন্ডে ফ্রড পেলো, আপনার ডিসক্রিশনারি পয়েন্ট অফ ভিউতে ওরা খুব ক্লিয়ারলি বলে দিস ইজ নট অ্যান এন্টাইটেলমেন্ট, ইটস অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রেস। সরাসরি ভিক্ষা কথাটা বলে না আর কি। হ্যাঁ, এই যে একটা অবস্থা, তখন তারা আবার রিএডজুডিকেট করার সময় এটা বলতেই পারে উই ডোন্ট ওয়ান্ট হিম হিয়ার। তখন তারা যে ইচ্ছা করলে লিগালি একজনকে বের করে দিতে পারে। দ্য আনসার ইজ ইয়েস। এখানে একটা শর্ত হচ্ছে, যদি সিটিজেনশিপটা আপনার 2 বছর হয় নাই এখনো, তাহলে এখানে একটা বড় ক্যাচ আছে, তাহলে রেগুলার ইমিগ্রেশন কোর্টের মাধ্যমে আপনাকে প্রসিকিউট করা যায়, এবং দ্য বার্ডেন অফ প্রুফ ইজ অন ইউ। ফ্রড করেন নাই বা আপনি খারাপ না ইত্যাদি। কিন্তু যদি 2 বছর হয়ে যায় সিটিজেনশিপ, তাহলে আপনাকে ফেডারেল কোর্টের মাধ্যমে আপনাকে বের করতে হবে, এবং তখন দ্য বার্ডেন অফ প্রুফ ইজ অন দ্য গভর্নমেন্ট। এবং ওই যে যেটা বললাম যে ফেডারেল কোর্টের মাধ্যমে, তখন ওরা খুব শিওর না হয়ে হ্যাঁ এই বেজাল টেজাল করে না। এই হলো একটা জিনিস। তো যার ফলে আপনাকে যে জিনিসটা আপনি বললেন, আরেকটা জিনিস একটু হয় অনেক সময়, যেমন মানুষ অ্যাপ্লাই করে, অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করে, এটা অ্যাকচুয়ালি একের ভিতরে 3। এখানে অ্যাসাইলামের অ্যাপ্লাই করা হয় একই অ্যাপ্লিকেশনের মাধ্যমে, আর 2 ধরনের উইথহোল্ডিং অফ রিমুভালের অ্যাপ্লিকেশন করা হয়। মানে এটা যেটা বুঝতে হবে, তার নামে একটা ডিপোর্টেশন অর্ডার থাকে, কিন্তু এটা এক্সিকিউট করা হবে না, উইথহোল্ড অফ দ্যাট রিমুভাল অর্ডার। তো একই সঙ্গে অ্যাপ্লাই করা যায়। হ্যাঁ, একই সাথেই কোর্টের মধ্যে এটা অ্যাপ্লিকেশনটা হয় এবং জাজমেন্টটা হয়, এবং তখন হয়তো ওই যে ভুলক্রমে তারা দেখলো তার নামে ডিপোর্টেশন অর্ডার আছে, রিপোর্টিং যে আছে এটা আর কেয়ার করলো না বা খেয়াল করলো না, দিল বের করে। হ্যাঁ, এইভাবে করে অনেক ঘটনা ঘটে যাচ্ছে। বা যদি ক্রাইম থাকে বা আগে ফ্রড পাওয়া যায়, ফ্রডুলেন্ট বিহেভিয়ার পাওয়া যায়, এই জিনিসগুলোকে এখন খুব স্মরণও করিয়ে দেওয়া হচ্ছে, আর এইগুলো আইন আগের থেকে এটা ছিল। যেমন রিসেন্টলি গতকাল একটা মনে করায় দেওয়া হলো, একটা ইমেল আসলো, যারা ওই ফলস ক্লেম অফ সিটিজেনশিপ করবে তাদের অবস্থা খারাপ। এই আইন না, এটা বহুদিন ধরে আছে, কিন্তু ওরা স্ট্রিক্টলি এখন আবার এটা একটু মানে জিরো টলারেন্স দিয়ে দেখার চেষ্টা করবে, যে কেউ যদি দাবি করে রাইটিং অর ভার্বালিও বা কার্যক্রমের মাধ্যমে, যেমন গিয়ে ভোট দিল, তখন আপনার আর ভবিষ্যতে গ্রিন কার্ড টিন হবে না। আচ্ছা, আগে যেটা হতো, আমরা যখন এসেছিলাম অনেক আগে, তখন ওটা খুব প্রচলন ছিল যে কন্ট্রাক্ট ম্যারেজ, যে আমেরিকান কোন সিটিজেনকে বিয়ে করলে, মানে সত্যিকারের বিয়ে না, একটা কন্ট্রাক্টে করলে তারা গ্রিন কার্ড পেত। এটা কি এখনো বলবৎ আছে? উইথ অল ডিউ রেসপেক্ট, আপনি সেই বাংলাদেশের যে কোনো গ্রামে গিয়ে বিয়ে করেন, যে কোনো স্টেটে এখানে বিয়ে করেন, যে কোনো অন্য দেশে, ব্রাজিলে গিয়ে বিয়ে করেন, হোয়াটএভার ইট ইজ, হ্যাঁ, জর্ডানে গিয়ে বিয়ে করেন, ইটস এ কন্ট্রাক্ট ম্যারেজ। যে কোনো জায়গায়, সেই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল গিয়েও বিয়ে করলেও একটা কাবিননামা থাকে, নিকানামা থাকে, ওইটি কন্ট্রাক্ট। হ্যাঁ, ওইখানে ইভেন থাকেও, যদি বিয়ে ভেঙে যায় কি করতে হবে না করতে হবে, বিয়ে ভেঙে যাওয়া যাবে কি না ইত্যাদি বিভিন্ন কিছু। সুতরাং মানে আলাদাভাবে কন্ট্রাক্ট ম্যারেজ বলে কিছু নেই। ঘটনাটা হচ্ছে যেটা, এটা এবং প্রথমেই স্মরণ করিয়ে দেওয়া উচিত, যদি এই ধরনের কোনো ফাইন্ডিংস আসে, আপনি শুধুমাত্র কাগজের জন্য, গ্রিন কার্ডের জন্য আপনি বিয়েটা করেছেন, তাহলে আপনি
আর কোনো ভিসা পিটিশন আপনার জন্য অ্যাপ্রুভ হবে না। পরে যদি আপনি ধরেন কোনো কম্পিউটার কোম্পানি আপনাকে স্পন্সর করবে, কোনো পত্রিকা আপনাকে মানে স্পন্সর করবে, হ্যাঁ, কি আপনার মেয়ে বড় হয়ে আপনার জন্য মানে পিটিশন করলো, কি আপনি পরে সত্যিকার অর্থেই মানে বিয়ে করলেন, বাচ্চা কাচ্চাও আছে সেখানে, উনি আপনাকে মানে পিটিশন করলো আপনার জন্য, এগুলার একটাও অ্যাপ্রুভ হবে না। শেষ কথা, এটা হচ্ছে সেকশন 204C, ক্যাপিটাল সি না স্মল সি, বার, এটা একটা বার। তো ফলে এই জিনিসটা আছে। কিন্তু যদি if you have a relationship based on love and respect and as an incidental benefit of that আপনি গ্রিন কার্ডটা পান, there is nothing wrong. কন্ট্রাক্ট মানে কি, ওই ওই আপনি যে পুরা ভালোবাসাও বিয়ে করলেও যে সিটি সার্টিফিকেটটা পাবেন, আপনি সোকল কন্ট্রাক্ট ম্যারেজ একই সার্টিফিকেট পাবেন, একই জিনিস। হ্যাঁ, কথা হচ্ছে এটাকে আপনি কিভাবে ডিফাইন করবেন। আপনি ওই যে লাভ এট ফার্স্ট সাইট একটা কথা আছে, দেখে পছন্দ গেলে বিয়ে করে ফেললেন। হ্যাঁ, আর এটা হচ্ছে অনেকদিন ধরে পরিচিত, একসাথে কাজ করেন, বা কোনো দোকানে গিয়েছেন, ওই কি সুন্দর ফুটফুটে একটা ভদ্রমহিলা বিক্রি করছে, ওনাকে দেখে আপনি প্রেমে পড়ে গেলেন, তারপরে কিন্তু মুখে বলতে পারছেন না, আকাশ বাতাসকে সাক্ষী রেখে ইত্যাদি। সেই সবই ওই একই সেই বিয়ে। কথা হচ্ছে যে আপনাদের এটা কি ওই যে দেখা গেল আপনারা দুজন একসাথে থাকেন না, এটা অনেক সময় দুজন দুই জায়গায় চাকরি করে, কিন্তু কিছুই নাই, মানে মানে ধরেন আপনারা একই শহরে চাকরি করেন কিন্তু আপনারা একসাথে থাকেন না। হ্যাঁ, আপনি ওই কোন রকমের জাস্ট ওই বিয়ের কাগজটা জোগাড় করেছেন, হ্যাঁ, একসাথে 5টা ছবি তুলেছেন, একই শার্ট একই প্যান্ট পরে, কেউই হ্যাঁ, আপনারা দুজনে কি করলেন, মানে এগুলা বোঝা যায়। আবার অনেক সময় বলবেন যে আমাকে 100টা প্রশ্ন করা হলো আলাদা আলাদা করে, 99ই আমাদের মিললো না। ওমা এই মাত্র একটার জন্য আমাকে ডিনাই করে দিয়েছেন। বিলিভ মি, ইটস এ জেনুইন ডিনায়াল। আপনার বেডরুমে কি একটা এসি আছে কিনা জানালার মধ্যে, একজন একজন বলেন না। আপনি আপনার বেডরুমে যেখানে আপনারা একসাথে থাকেন, জানালার মধ্যে এসি আছে কিনা এটা আপনি বলতে পারবেন না, এখানে আপনি বুঝতেই পারছেন। সেটাই। আচ্ছা, এখন বাংলাদেশ থেকে কেউ আসতে চাইলে, অনেকে আসেন লিগ্যাল ওয়েতে, যাতে আবার ডিপোর্টেড না হয়, আইসের খপ্পরে না পড়ে, তার উপায় কি কি আছে? ওয়াও, এটা তো মানে তাহলে লস করে যেতে হবে। হ্যাঁ, আমি ন্যাচারালি যেটা হয়, মানুষজন অনেকেই এটা করে, মোস্টলি যেটা হয় B1 B2 যেটা হয়। হ্যাঁ, ওটা তো ভিজিটর ভিসা না? বিজনেস মিটিং এ আসবেন, কনফারেন্সে আসবেন, কি কোনো কোম্পানির সাথে নেগোসিয়েশনে বসবেন, কিছু কেনাকাটা করবেন, মানে ধরেন আপনি কোনো সাপ্লায়ারের সাথে বসবেন ইত্যাদি। হ্যাঁ, কি ওই যে কি যেন বলে না, যে মেলা হয়, বিভিন্ন রকম ফেয়ার হয়, হ্যাঁ, এগুলাতে আপনি অ্যাটেন্ড করবেন ইত্যাদি। আরেকটা হচ্ছে সে আপনার মেয়ে এখানে আছে, আপনি বেড়াতে আসবেন, তাকে দেখতে আসবেন, কি মেয়ে নাই ছেলে নাই কেউ নাই, কিন্তু আপনি নায়াগ্রা ফলস দেখতে আসবেন, হ্যাঁ, পৃথিবী বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে আসবেন, হ্যাঁ, আপনি বেড়াতে আসতেই পারেন, একা আসবেন, ফ্যামিলি নিয়ে আসবেন ইত্যাদি। তো এই যে B1 বেসিক্যালি সোকল বিজনেস ভিসা, এটাও ভিজিট ভিসা, মানে ভিসা, হ্যাঁ, ভিজিট ভিসা, কিন্তু এটা ফর বিজনেস পারপাসে অল্প সময়ের জন্য আপনি আসবেন। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে বেড়াতে আসবেন, এই হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, তো ও টাইম স্কোয়ার দেখতে আসবেন ইত্যাদি। আচ্ছা, একটা আছে, একটা বড় অংশ আসে হচ্ছে পড়াশোনা করার জন্য। আপনি এখানে কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হলেন, তারপরে তাদের যে সমস্ত প্রসিডিউরাল ব্যাপার আছে, ইনকাম এটসেট্রা, আপনার ফান্ডের ব্যবস্থা আছে কিনা এগুলো দেখিয়ে আপনি I-20 পেলেন। তো সেখান থেকে আপনি পড়াশোনার জন্য আপনি ভিসা নিয়ে আপনি এখানে মানে পড়তে আসলেন। হ্যাঁ, এগুলো একটা। আচ্ছা, তারপরে আপনি এখানে ধরেন কোনো কোম্পানি আপনাকে হায়ার করলো, তারপরে আপনার জন্য পিটিশন করলো সাম সর্ট অফ স্পন্সরশিপ, কিন্তু নন ইমিগ্রেন্ট। হ্যাঁ, ওটার জন্য H1 ভিসা পাওয়া যায়, কি L1 ভিসা পাওয়া যায়। হ্যাঁ, এই হলো ব্যাপারটা। আচ্ছা,
তারপরে আপনি বাংলাদেশের সাথে একটা ট্রিটি আছে আমেরিকার, আপনি যদি বিজনেস করতে চান এখানে, হ্যাঁ, তখন E2, ই লাইক এক্সেলেন্ট ড্যাশ 2, হ্যাঁ, এই ভিসাতে আপনি এখানে এসে অনির্দিষ্ট কালের জন্য আপনি বিজনেস করতে পারেন। তবে বিজনেসের সেই ইনভেস্টমেন্টটা অনেকে জিজ্ঞেস করে যে কত টাকা লাগবে, হ্যাঁ, এটা হচ্ছে সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট। কেন আমি কোনো নাম্বার দিতে চাই না, এটা আপনি নিজেই বুঝবেন। যে আপনি যদি সেই ওকলাহোমার একটা গরিব এলাকায় গিয়ে আপনি একটা গ্যাস স্টেশন খুলতে চান, সেখানে যত টাকা লাগবে, আর ম্যানহাটনে, এখানে নিউ ইয়র্কের ম্যানহাটনে, কারণ আমিও যখন এই দেশে প্রথম আসি সেটাও ছিল ম্যানহাটন, কিন্তু আরেক স্টেটে, হ্যাঁ, গরিব এলাকা গেল। তো আপনি যদি এই নিউ ইয়র্কের ম্যানহাটনে একটা গ্যাস স্টেশন দেন, তাহলে এটার কত গুণ লাগবে এটা আপনি নিজে চিন্তা করেন। মানে এবং ওটা কোনো কোনো মানে কেস ল এর কারণে আমরা জানি যে এমন কোন বিজনেস দিবেন যেটা দিয়ে শুধুমাত্র আপনি আর আপনার বউ বাচ্চা খেয়ে চলতে পারবেন, তাইলে হবে। আরো যেন ৫-৭টা লোক কাজ করতে পারে, একটা ম্যাসিভ একটা ব্যাপার আর কি। এই হলো কথাটা হচ্ছে। তো এইভাবে করে E2 ভিসাতে আপনি ইনভেস্টর হিসেবে আসতে পারেন। তারপরে যদি কোনো কোম্পানি আপনাকে গ্রিন কার্ডের জন্য মানে পার্মানেন্টলি হায়ার করতে চায়, সেখান থেকে আপনি বিভিন্ন ধরনের EB3 আছে, EB2 আছে, হ্যাঁ, এইভাবে করে আপনি গ্রিন কার্ড নিয়ে এখানে আসতে পারেন। বাইরে থেকেও এই স্পন্সরশিপ নিয়ে প্রসেস করিয়ে এটা আসা যায়। দীর্ঘ এবং মোটামুটি তো অবশ্যই কঠিন একটা ব্যাপার, এবং বিভিন্ন এটার ধাপ আছে। লেবার সার্টিফিকেশন আছে, ইমিগ্রেন্ট পিটিশন আছে, তারপরে কনসুলার প্রসেসিং আছে, বা আপনি যদি এইখানে থাকেন, এবং এবং মনে রাখতে হবে কোনো যদি ওই ভ্যালিড নন ইমিগ্রেন্ট স্ট্যাটাসে থাকেন এট দ্য টাইম অফ ফাইলিং দ্য ফাইনাল যে গ্রিন কার্ড প্রসেস I-485, তাহলে আপনি এখান থেকে সেটা গ্রহণ করতে পারেন। না হলে আপনাকে কনসুলার প্রসেসিং এ যেতে হবে। আর যদি এখানে আপনি ইলিগাল হয়ে যান, তাহলে বাইরে গিয়ে আপনি 10 বছর ঢুকতে পারবেন না। তো যদি আপনি 1 বছরের বেশি মানে ইলিগাল থাকেন, এইভাবে করে মোটামুটি এই ধরনের একটা ব্যাপার আছে। আরেকটা যেটা আছে, আপনি যে কোনো ভাবেই হোক, হ্যাঁ, আপনি যদি এই দেশে সামহাও প্রবেশ করতে পারেন, যে কোনো ভাবে, একটা তো হচ্ছে ভিজিট ভিসায়, একটা স্টুডেন্ট ভিসা, এই ধরনের যেগুলো বললাম। আরেকটা হচ্ছে আপনি জীবনের ঝুঁকি নিয়ে, হ্যাঁ, টানেলের ভিতর দিক দিয়ে দেয়াল টপকিয়ে সামনে এসে কোনোভাবে জীবন, কারণ আপনার জীবন বিপন্ন, আপনার স্বাধীনতা বিপন্ন, আপনি ওভাবে করে এই দেশে এসে আপনি কোনো অসুবিধা নাই, আপনি প্রোটেকশন যেতে পারেন, আইন আপনাকে রক্ষা করবে, হ্যাঁ। আপনার যদি এরকম জীবনের স্বাধীনতার মানে হুমকি থাকে নিজের দেশে, হ্যাঁ, এবং এটা যে শুধুমাত্র সরকারের মানে মানে সরকার বা তার বিভিন্ন সংস্থার অত্যাচারিত হবে এমন কোনো কথা নাই। এটা যদি এমন কোন শক্তি হয় যাদেরকে সরকার কন্ট্রোল করতে চায় না বা পারে না, এমন যদি হয়, তাদের দ্বারাও যদি অত্যাচারিত হন, তাহলেও হবে। আরেকটা হচ্ছে, এটা কি তাহলে অ্যাসাইলামের মধ্যে পড়ে? জি, আর লাস্ট যেটা হচ্ছে যে অনেকে হয়তো আগে অত্যাচারিত হয়েছেন, হ্যাঁ, তাহলেও যেমন অ্যাসাইলাম হয়। আবার ধরেন আপনি এখানে এসছেন, কিন্তু একটা ম্যাটেরিয়াল চেঞ্জ ইন সার্কামস্টেন্সেস হলো আপনার দেশে, যদি আপনার আগে বিপদ নাও থাকে, তাইলেও এটা কোনো ওয়েল ফাউন্ডেড ফিয়ার অফ ফিউচার পারসিকিউশন, ওটার আন্ডারেও আপনি অ্যাসাইলাম সিক করতে পারেন, হ্যাঁ। তো এইভাবে করে, হ্যাঁ, এটা আরেকটা যে অ্যাসাইলামের ভিত্তিতে আপনি প্রোটেকশন পেতে পারেন আমেরিকাতে। এগুলো ভালো যে এসব মানে আইনগত ভাবে আসতে পারে, কিন্তু তাদের যে সময়টা নির্ধারিত থাকে তার বেশি থাকলে একটা সমস্যা হয়। এটা আরেকটা প্রশ্ন হলো যে এখন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ থেকে অনেক এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ড থেকে বিনোদনমূলক বা শিল্পী সংস্কৃতিতে যারা জড়িত ছিলেন নামি দামি লোক, এখন তারা প্রচুরভাবে এসেছেন এবং তারা একটা ভিসাও পাচ্ছেন বোধহয়। সেটা সম্পর্কে আপনার কি? আপনার যদি আপনি ছাত্র হিসাবে আসেন, ছাত্রছাত্রী হিসাবে, আপনার একটা কথা লেখা থেকে D/S, আমি আসছি আপনার ওই প্রশ্ন উত্তরই আসছি, D as in David /S as in Sam, মানে যতদিন আপনি ফুল টাইম পড়াশোনা করবেন আপনার স্ট্যাটাস থাকবে, আপনি বাইরে কাজ করলেন না, মানে আপনি শর্তগুলো মেনে চলেন। এছাড়া বাকি যারাই আসেন তাদের একটা
টাইম থাকে। আরেকটা আছে আই ভিসা, সরি, আচ্ছা। ওই বিএস ভিসা ওইটা শুধু স্টুডেন্ট না, যারা জার্নালিস্ট তাদের এরকম ব্যাপার থাকে। আচ্ছা, তো এছাড়া যারা আসেন তাদের একটা সময়সীমা থাকে। আপনি বেড়াতে আসলেন ৬ মাস কি ২ মাস, হ্যাঁ? এরকম একটা ব্যাপার থাকে। তো তো ওই যে এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ড এর যারা আসেন ওই পি ভিসায়, হুম? আচ্ছা। তাদের মানে তারা এখানে আসতেই পারেন। তাদের যদি এখানে আমন্ত্রণ জানানো হয়, হ্যাঁ? কোনো অর্গানাইজার আমন্ত্রণ জানালো। তারপরে তারা আসলে এরকম একটা অ্যাসোসিয়েশন আছে, তাদের থেকে একটা ছাড়পত্রের ব্যাপার আছে। করে আপনারা এখানে এরকম প্রচুর শিল্পীরা মাঝে, মাঝেই আসেন, হ্যাঁ? এসে তারা পারফর্ম করেন এবং সেটা ওই যে বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী এবং বিভিন্ন জাতির যে বিভিন্ন রকম কালচারাল এ সমস্ত ঐতিহ্যটা ধরে রাখার জন্য এবং এটা প্রচার করার জন্য এগুলা পারমিটেড। আচ্ছা, আচ্ছা। কিন্তু আবার যারা আমরা যেটা দেখেছি যে ধরুন বাংলাদেশে খুব পরিচিত অভিনেতা হোক, গায়ক, গায়িকা হোক, তারা এক ধরনের ভিসা নিয়ে আসে। মানে এখানে গ্রিন কার্ড পায়। আপনার একটা জিনিস আছে যেমন ওই যে আমি যেটা বললাম যে EB3, EB2, তখন আমি EB1 কথাটা বলিনি। আচ্ছা। আপনার এইটা হচ্ছে এক ধরনের এক্সেপশনাল মানে এক্সট্রাঅর্ডিনারি এবিলিটি এলিয়েন। হুম, হুম, হ্যাঁ? হুম, তারা যদি তাদের এরিয়াতে তাদের এরিয়া অফ পারফরম্যান্স এটসেট্রাতে ওয়ার্ল্ডের 5% এর মধ্যে হতে পারেন, হ্যাঁ? হুম, তাহলে তারা সরাসরি গ্রিন কার্ড পেতে পারেন। এবং সেখানে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যেমন ১০টা শর্ত আছে তার মধ্যে অন্তত হুম, হুম, ৩টা শর্ত আপনার পালন করতে হয়, তাহলে এপ্লাই করতে পারেন। কিন্তু তার মানে এই নয় যে সেটা অ্যাপ্রুভড হবে। তো যাই হোক, তো একটা আছে যেমন আপনি বিভিন্ন জার্নালে লিখেছেন, হ্যাঁ? হুম, হুম, রিসার্চ পেপারে বিভিন্ন ইসে লিখেছেন, আপনার বিভিন্ন পাবলিকেশন হয়েছে। তো এবং সেগুলা আপনার পিয়ার রিভিউ আছে। এরকম যারা রিনাউন্ড যারা ব্যক্তিত্ব আছেন তাদের বিভিন্ন লেখায় আপনার ওই কাজের সাইটেশন আছে আচ্ছা। বা তারা রেকমেন্ডেশন লেটার দিলেন। হুম, আচ্ছা, তারপরে হচ্ছে আপনি ওই প্যানেল অফ জাজেস, হ্যাঁ, বা এডিটোরিয়াল বোর্ড এগুলোর মধ্যে ছিলেন। বিভিন্ন রকমের পদক পেয়েছে যেমন নোবেল প্রাইজ, খুব ক্লিয়ারলি বলা হয় নোবেল প্রাইজ পেলে, হ্যাঁ, আপনি মানে গ্রিন কার্ড পান। হুম, হ্যাঁ, হুম, কিন্তু এটা যদি নাও হয় মানে ওই লেভেলের না হলেও আপনি পেতে পারেন গ্রিন কার্ড, যে আপনার এর থেকে কম থাকলেও কিন্তু আরো অন্যান্য বিভিন্ন জিনিস আছে, হ্যাঁ, এবং আপনি ওদের পছন্দের ব্যক্তি। কারণ আফটার অল ওই যে বললাম যে গুড মোরাল ক্যারেক্টার, হুম, হ্যাঁ, হুম, এবং ডিসক্রিপশনারি যে রিলিফ ওটার মধ্যে আপনাকে পড়তে হবে, হ্যাঁ। আর আপনি এর আগে এখানে এসে কি কি করে গেছেন এগুলা সবকিছুই উঠে আসবে। তো সুতরাং আপনার পুরো ব্যাকগ্রাউন্ড বা অন্যান্য দেশে কি নিজ দেশে হুম, আপনি কি ধরনের অ্যাক্টিভিটিস করছেন আহ, সেগুলা খুব ইম্পর্টেন্ট। এবং আজকাল একটা জিনিস সবাই জানে, আমি এই যে এই ধরনের প্রোগ্রামগুলো কিন্তু হুম, হুম, আপনি ডেকে উল্টো আমার একটা বেনিফিট করেছেন, মানুষ আমাকে হয়তো চিনতে পারবে ভবিষ্যতে। কিন্তু কথাটা হচ্ছে এটা এই ধরনের জিনিসগুলো বাংলাদেশে বসে এখন জানা যায়, হ্যাঁ, যেমন জানে, হুম, হ্যাঁ, হুম, হুম, যে এইভাবে আসা যায় সেভাবে আসা যায় ইত্যাদি এই জাতীয় ব্যাপারগুলা। সেটা হচ্ছে আজকাল আমি মনে করি সবাই জানে এই যে আপনি সোশ্যাল নেটওয়ার্কে, হুম, হ্যাঁ, হুম, কি ধরনের অ্যাক্টিভিটিস করছেন এগুলা খুবই 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 ইম্পর্টেন্ট। কারণ ইটস ভেরি টেম্পটিং এখানে একটা লাইক দেওয়া, এখানে একটা ডিসলাইক দেওয়া, হুম, 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 কমেন্ট করা, এবং ইটস ভেরি সেক্সি, হ্যাঁ, এই হুম, সোশ্যাল নেটওয়ার্কে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ, এমন না যে শুধু বাচ্চারাই করে, আমি হুম, করি অন্তত সেটা আমি জানি, হ্যাঁ। তো এইগুলা করে এগুলো কিন্তু সব উঠে আসে, সবই মানে আপনি কোথায় কোন টিপ দিলেন, একটা টিপ দিলেন, এটা যারা জানার তারা সবাই জানে। তো বাহ, এগুলোর বাহ, কারণে আপনার মানে সমূহ ক্ষতি হয়ে যেতে পারে, হ্যাঁ। হুম, এটা হুম, রাইট কি রং সেদিকে আমরা যাচ্ছি না, কিন্তু কথা হচ্ছে দিস ইজ হোয়াট ইট ইজ। আপনি আচ্ছা। আমেরিকান কথাবার্তা বলবেন, হুম, হ্যাঁ, হুম, হুম, মানে হুম, আমেরিকাতে আসতে চাবেন, দুটো একসাথে হবে না। যদিও একটা সময় বাহ, দেখেছিলাম আমাদের মধ্যে এখানে একজন একতা পত্রিকা না পড়লে তার মানে ভাত হজম হতো না।
হ্যাঁ, বাহ! বাহ! এটা অনেকেই জানেন এই একতা পত্রিকা কি। হ্যাঁ, তো এখন হয়তো ফিজিক্যালি ওইটা আসতে হয় না, এভাবে অনলাইনে পাওয়া যায়। তো এই জাতীয় ব্যাপার আরকি। হ্যাঁ, তো যাই হোক, তো ফলে আ এই যে সোশ্যাল নেটওয়ার্কে বা এমনিও আপনি কোন কথাবার্তা বলেছেন, এই জিনিসগুলা উঠে আসে। তো আচ্ছা। এগুলার ব্যাপারে একটু সাবধান থাকা উচিত। এটা খুবই মূল্যবান একটা তথ্য দিলেন। কারণ অনেকে তো লক্ষ্য করে না, দিয়ে দিল। আর বিশেষ করে আমরা জানি যে এখানে যে ঘটনাটা ঘটেছে, কলম্বিয়া ইউনিভার্সিটি স্টুডেন্ট মাহমুদ খলিল, যে তার স্ত্রী হচ্ছে আমেরিকান, তাকে পর্যন্ত আইস অ্যারেস্ট করে নিয়ে গেছিল এবং সে কতদিন ডিটেনশনও ছিল, তাই না? কারণ তার অপরাধ কি ছিল? সে ছিল একজন প্যালেস্টাইনিয়ান অ্যাক্টিভিস্ট। এখন তো সেটা একটা একটা বড় বিষয়। একটা মানে ডিসিতে আরেক ভদ্রলোক, উনি এগুলার মধ্যে নাই। কিন্তু হুম, হুম। উনার বউ ফেসবুকে খুব অ্যাক্টিভ। আবার আচ্ছা। উনার ওই বউ যে উনার বাবা বোধহয় মানে অ্যাক্টিভিস্ট। মানে এভাবে করে হুম, ডালপালা ধরে আপনি হয়তো করছেন না, কিন্তু হুম, আপনার হুম, ফ্যামিলি মেম্বার করছে। হুম, হ্যাঁ? সেখান থেকে ধরে নিয়ে এসে যে আপনি কানেকশনটা বের করলো যে আপনার হুম, হুম, সামহাউ ওই এক ধরনের ই আছে। কি জানি বলে একটা কানেকশন আছে। যেমন আমাকে একটু কাইন্ডলি যদি বলতে দেন, হুম, গতকাল একটা ইন্টারভিউতে গেলাম, হুম, হ্যাঁ? হুম, হুম, হুম। বাঙালি ভদ্রলোক, উনার অ্যাসাইলাম গ্রান্টেড হয়েছে। হ্যাঁ? আচ্ছা। এবং জানেন যে পলিটিক্যাল ওপিনিয়ন এর ভিত্তিতে একটা বড় পার্টি ছিল। তাদের মানে কর্মী হিসাবে অনেকে আ মানে কিছুদিন আগ পর্যন্ত ইয়ে অ্যাসাইলাম পেয়েছেন। কিন্তু তাদের ব্যাপারে একটা বড় কথা ছিল, হুম, হুম। তারা এক ধরনের টেররিস্ট অর্গানাইজেশন। হ্যাঁ? আচ্ছা। তো এটা নিয়ে প্রচুর লিটিগেশন হয় এবং অনেক ক্ষেত্রেই অনেকে জিতে গেছেন। তো কিন্তু তারপরও উনি এখন গেছেন গ্রিন কার্ড করতে। এগুলো কিন্তু পুরা লিটিগেটেড হয়েছে। হুম, 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 তারপরে সে অ্যাসাইলাম পেয়েছে। ওমা! কালকে গ্রিন কার্ডের ইন্টারভিউতে এগুলা সব বাদ দিয়ে ওই পার্টি বা ওই পার্টির লোক হিসেবে সে টেররিস্ট কিনা ওইটা নিয়ে হচ্ছে হু নোজ কয় ঘন্টা তারা কথাবার্তা বলল। কথাবার্তা বাহ! মানে কি, সোজা কথা বিভিন্ন প্রশ্ন ইন্টারোগেশন করল। হুম, তো হুম, হুম, মানে আমি এটাকে ইন্টারভিউ বলব না, ইন্টারোগেশন করল। তো হুম, হুম, এই হচ্ছে অবস্থা। আপনি যদি কখনো সেই পার্টি করে থাকেন, মাশাআল্লাহ, মানে কি যে, এবং এগুলা কিচ্ছু করার নাই। তারা যেকোনো প্রশ্ন করতে পারে। হ্যাঁ, তারপর আপনি রিবাটাল দিবেন সেগুলো পরে আসতেছে। কিন্তু হুম, তাদের যে মানে আমি বলবো এইটা এইজন্য বলবো, যদি তারা এরকম না হয়ে থাকে তাহলে তাদের যে নেতৃবৃন্দ আছে তাদের উচিত এটা লবিং করা। কারণ এখনো ওই পার্টির মানে অনেকেই অনেক এইসব ব্যাপারটা জানেন। আমি অত নামগুলা বলতে চাচ্ছি না। আমি হুম, শুধু হুম, বলবো যে এখনো তো ওই সিচুয়েশনটা নাই। কিন্তু স্টেট ডিপার্টমেন্টের রিপোর্টে, খাতায়, লিস্টে এখনো ওই অবস্থা রয়ে গেছে। এমনকি যারা অ্যাসাইলাম পেয়েও গেছে এর মধ্যে দিয়েও, হুম, হুম, তাদেরকেও এখন অন্য কোনো কারণে বা তারা যদি কোনো সময় এই পার্টি করে থাকতো, হুম, তাইলে হুম, এখন যদি অন্য কোনো বিয়ের ভিত্তিতে গ্রিন কার্ড করতে গেছে, কিন্তু ওই গিয়ে ধরছে ওইটাই। যে ওই পার্টি করতো তখন টেরোরিজম। তো ফলে তাদের উচিত মানে খুব ভালো করে এটা আবার লবিং করা এবং এটা ক্যান্সেল করানো। নাহলে কিন্তু খুবই বিপদের একটা অবস্থার মধ্যে ওই পার্টির লোকজন থাকবে। বাহ! ধন্যবাদ। তখন তারা কি ইমিগ্রেশন অফিসার কি তাকে বাতিল করে দিতে পারে বা ডিপোর্ট করে দিতে পারে যদি এরকম কিছু বেরোয় যে তো সোশ্যাল তাদের মিডিয়াতে? আছে, কিন্তু এইটা যদি মানে যদিও আইস থেকে লিটিগেশন করে যাদের থেকে অ্যাপ্রুভ হয়েছে যে হুম, হুম, ওটা মানে টেররিস্ট অর্গানাইজেশন না, হুম, হুম, তারপরও ইউএসসিএস অফিসার ইন্ডিপেন্ডেন্টলি আপনার দে ক্যান মেক ইট দেয়ার ওন জাজমেন্ট যে সে বাহ! ওই ধরনের লোক ছিল। তো ছিল যে তখন এটা অ্যাটলিস্ট আন্ডার গুড মোরাল ক্যারেক্টার ইস্যুতে সে তাকে তার গ্রিন কার্ড বাদ করে দিত, মানে গ্রিন কার্ড না মানে ডিনাই করতে পারে। এবং যখন ডিনাই হবে না তখন তার কিছু নাই, তখন ন্যাচারালি সে ডিপোর্টেশনে যাবে। হ্যাঁ, এবং এইটা একটা বড় তথ্য হয়ে থাকবে তার জীবনে যে সে ওই সাপোর্টার অফ এই সমস্ত হুম, 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 শব্দগুলো তো হুম। ভয়ঙ্কর কথাবার্তা, বুঝতেই পারতেছেন। হ্যাঁ, আচ্ছা, একজন ডিপোর্টেড হলে তার কি আবার আমেরিকাতে আসার সম্ভাবনা থাকে? ১০ বছর আসতে পারেন না এবং তারপরে আবার ওয়েবারের ব্যাপার আছে। টুটুয়াল আচ্ছা। ওয়েবারের ব্যাপার আছে। আরেকটা প্রশ্ন করে আমরা শেষ করব। এটা হচ্ছে যে অনেক ছোট, ছোট গ্রুপ আছে। মানে সোশ্যাল মিডিয়াতে Facebook, YouTube বলেন, WhatsApp বলেন, এগুলো ছাড়াও যেসব ইন্ডিভিজুয়াল গ্রুপ আছে, ওরা কি ওইটাও মনিটর করে?
each and everything তাই and around the world. আচ্ছা, তাহলে এদের হচ্ছে And period. ওই যে বাংলাদেশে দেখলাম সেদিন কি ব্যাপারে যেটা বলা হয় ফুল স্টপ, এরকম একটা ব্যাপার আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে মানে যেসব রেড ফ্ল্যাগ সেটা হচ্ছে একটা হচ্ছে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, আর কি আরেকটা হলো কি অ্যান্টি গভর্নমেন্ট অপিনিয়ন। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে প্যালেস্টাইনিয়ান সাপোর্টে কিছু বলা, অ্যান্টি গভর্নমেন্ট হিসেবে দেখা হয়। আপনি মানে বলবেন আরেক দেশের বিপক্ষে কি তারা এই করছে সেই করছে, এটা আমেরিকা নিয়ে নেয় যে এটা আমেরিকার বিপক্ষে বলে বলছে। আপনি রাষ্ট্রের বিরুদ্ধে বললেন না, সরকারের সমালোচনা করলেন, তাদের পলিসি সমালোচনা করলেন, ওটাকে ঘুরিয়ে তারা রাষ্ট্রের সমালোচনা হিসেবে দেখতেছে। আচ্ছা, হ্যাঁ, এরকম একটা ভীতিতে তো সবাই আছে যে এটা একটা পুলিশ স্টেট না হয়ে যায়। এবং যাই হোক, এই কথাটা বললেন, এটাকেও তারা অত পছন্দ না। পছন্দ না। এই যে একটা অবস্থা, আপনি যে ভীতির কথাটা বললেন, ভীতির কথাটা এটাই। একটা সময় ছিল সেই 91-এ আসলাম, পকেটে পয়সা নেই, কিন্তু এসে যখন পরিচিত, অথচ গ্রিন কার্ড না, স্টুডেন্ট হিসেবে এসেছি, হ্যাঁ, দেশে গিয়ে যখন ফিরে আসলাম, এক ধরনের একটা কেমন যেন একটা ভরসার স্থল ছিল, ব্যাপারটা যেন কেমন হয়ে গেল। কিন্তু হ্যাঁ, অনেক কিছু আসে, যেমন বাক স্বাধীনতা, এসব ব্যাপারে, সব ব্যাপারে তো এখন মানে একটা নজরবন্দি করে রাখা হচ্ছে, এরকম একটা ধারণা। আমি দাবি করব, হ্যাঁ, আমি তো ফিজিক্যালি সব দেশে যাই নাই, ওইভাবে করেও না, কারণ এখন অনেক কথাই জানা যায় অন্যান্য বিভিন্ন দেশের। তারপর বলবো আমেরিকা অনেক সুন্দর দেশ, অনেক অনেক দেশের থেকেও এই দেশে আরো অনেক অফুরন্ত সুযোগ সুবিধা আছে। আমার মতো লোক বাইরে থেকে এসে এখানে লয়ার হয়েছে। আমি বাংলাদেশের লয়ার ছিলাম না, আমি যখন এখানে পিএইচডি করছিলাম পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে, তখন মাইন্ড চেঞ্জ করে, হ্যাঁ, বিভিন্ন রকম কষ্ট করে আমি এখানে জুরিস ডক্টর ডিগ্রি করলাম, এক চান্সে বার পাস করলাম। এটা এই দেশে সম্ভব, এই দেশে সম্ভব। হ্যাঁ, এই দেশের অনেক সুযোগ সুবিধা আছে, যাদের আমাদের এখানে গ্রিন কার্ড আছে বা গ্রিন কার্ডের প্রসেসের মধ্যে দিয়ে আছি। এই যে যেমন আগে ওয়ার্ক পারমিট থাকলে, গ্রিন কার্ড না, হ্যাঁ, মানুষে হয়তো ম্যাক্সিমাম মানে ছোটখাটো দু একটা দোকানে কাজ করতো, এখন মানুষে পুলিশ ডিপার্টমেন্টে কাজ করে এই ওয়ার্ক পারমিট নিয়ে। হ্যাঁ, তো এই ধরনের আরো বিভিন্ন কিছু আছে, বিভিন্ন বড় বড় কম্পিউটার ফার্মে কাজ করতেছে, বিজনেস করতেছে। সুতরাং এখানে এখনো অনেক সম্ভাবনা আছে, এগুলো কাজে লাগানো উচিত। হ্যাঁ, বাচ্চারা পড়াশোনা করতেছে, ভালো ভালো জায়গায় যাচ্ছে। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থাটা। হ্যাঁ, এখনো বলতে হবে যে আমেরিকা স্টিল দ্য ল্যান্ড অফ অপরচুনিটি। জি, and there is light at the end of the tunnel. Light at the end of the tunnel. মানে কিছু নেই, হ্যাঁ, ওয়ার্ক হার্ড, হ্যাঁ, এই মারামারি কাটাকাটির মধ্যে যাবেন না, কে ওই ম্যাডাম ভালো, নমুক বুবু ভালো, এই সমস্ত এইগুলো বন্ধ করেন, এগুলো বন্ধ করেন। হ্যাঁ, একটু পড়াশোনা করেন, একটা ইংরেজি বই নিয়ে পড়েন, একটু টেলিভিশনটা খুলে একটু শুনেন কিভাবে ইংরেজিটা বলে। হ্যাঁ, মানে এই যে ব্যাপারগুলা, নিজের প্রতি একটা আস্থা আনেন। আরেকটা কথা যদি আপনি আমাকে বলার সুযোগ দেন, নিশ্চয়ই, হয়তো মনে হবে হ্যাঁ লয়ের ব্যাপার না, এই যে আমাদের যে মনোবলটা, এটা যদি উচ্চ করতে হয়, আমি একটা অনুরোধ করব। এবং এই কারণে আমার মানে যেমন এই যে 50টা শহরে গেছি, প্রত্যেকটা আমার চাইনিজ ক্লায়েন্ট, আমার বাঙালি ক্লায়েন্ট তেমন একটা নাই, কারণ আমাকে অনেকে পছন্দ করে না। কেমন এসে বললেন, একটা কাগজ ধরে দিয়ে আমাকে বললেন যে ইমিগ্রেশনে গেছিলাম, আমার কইলো তুই এই আরেকটা কাগজ নিয়ে আয়। আমার মাথাটা চরক গাছ মানে চরক দিয়ে উঠে, কারণ উনি তো আমার ভাই বা বোন, ওনাকে তুই বলছে, আমি বললাম আপনার কাছে ইংরেজিতে কথা বলছে, তো ইউ বলছে, তো ইউ এর বাংলা তো তুইও হয়, তুমি আপনি হয়, আপনাকে কেন নিজে আমরা চাকরে তুই বলি, আর বাল্যবন্ধুরে তুই, সে তো আপনার বাল্যবন্ধু না, আপনি কেন মনে হলো সে আপনাকে তুই করে বলছে? কামানো শোনো, তুই করে বলবে না বাংলাদেশে গেলে। হ্যাঁ, ব্যাপারটা কি? আপনি একটু মনটা একটু উঁচু করেন, মনটা এই দেশে এসে ছোট করে ফেলবেন না। এমএ পাস লোকজন বলে তুই, কেমনটা লাগে? এই কারণে আমাদের অনেক কিছু হয়ে উঠছে, কারণ আপনার মানসিকতাটা যদি ওরকম না হয়, আপনার যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করেন, এটা দিয়ে আপনার মন মানসিকতা বোঝা যায়, এটা
করলে হয়তো ক্ষতি হবে না। ধন্যবাদ। আপনার এই প্রসঙ্গে, এই কথা প্রসঙ্গে যে বললেন এমএ পাস, রবীন্দ্রনাথের একটা কথা মনে পড়ল। উনি বললেন যে বিদ্যা সহজ, শিক্ষা কঠিন। এটা যে অবাক হলাম না আপনার এই কথায়। আপনি যদিও পেশায় আপনি একজন চিকিৎসক মানুষ, কিন্তু আপনাকে বহু মানুষে চিনে। আমার সৌভাগ্য আপনার প্রোগ্রামে আসতে পেরেছি, কারণ ডাক্তার হিসেবে যত না আপনাকে মানুষে চিনে, আপনি একজন সংস্কৃতি কর্মী হিসাবে, নেতৃত্ব স্থানে একজন কর্মী হিসাবে মানুষ আপনাকে আরো বেশি চিনে। আপনার কাছ থেকে এই যে এই ধরনের একটা রসকসীন সাবজেক্টের মধ্যেও যে আপনি সুন্দর ব্যাপারটাকে আমাকে উপস্থাপন করলেন, আমি কৃতজ্ঞ। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আমিও গৌরবান্বিত যে আমরা তো একই কলেজের, ক্যাডেট কলেজের ছাত্র, এবং সেটা ভালো লাগছে যে আপনি সাকসেসফুল হয়েছেন। শুধু সাকসেসফুল না, আপনি সেবা করছেন মানুষকে, অন্যকে। কারণ এইসব অবস্থায় গেলে মানুষ যে কিরকম বিষণ্ণ বা দুর্দশাগ্রস্ত পীড়িত অবস্থায় থাকে, একটা সমস্যায় পড়লে আপনি সেখানে সমাধান করছেন আইনজীবী হিসাবে। শুধু আমাদের বাংলাদেশীয় নয়, সব দেশীয় লোকদের। সেই জন্য আপনাকে ধন্যবাদ, এবং আপনাকে ধন্যবাদ আজকে আপনি জানি অফিসের মধ্যে আপনি যুক্ত হয়েছেন, ব্যস্ততার মধ্যে হয়তো আপনার ক্লায়েন্টরা অপেক্ষা করছে, আপনার আরেকটা হিয়ারিং আছে, তারপরেও সময় দিয়েছেন। অনেক ধন্যবাদ মীর মিজান, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার আমাদের দেখা হবে। ধন্যবাদ। আপনারা যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন এতক্ষণ ধরে শুনলেন অত্যন্ত মূল্যবান কিছু কথা অ্যাটর্নি মীর মিজানের কাছ থেকে ইমিগ্রেশন সংক্রান্ত। আমাদের এই অনুষ্ঠানগুলো হয়তো চলবে, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, ফারুক আজম।